with the ocean as my guide. Top down riding, let the West Coast vibes collide. Corner store stops, grab a drink, it's all good. Cruising through the streets of my neighborhood. Hey yo, West Coast weather, the sun sets slow. Say what? Chilling with the homies, let that talk box glow. Barbecues and palm trees, vibe real tight. Retro beats bump beneath the moon tonight. Cali breeze blowing, let the funk take the floor. Some so smooth, leave them shouting for more. Beach chair chilling, toes dug in the sand. With that bass line grooving, life feels so grand. Ayo, West Coast, where the sunsets gold. Cruising past the waves, feel that rhythm unfold. Beach. নমস্কার, আমি বৃষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার আ লং টাইম। বিভিন্ন ব্যস্ততার মধ্যে পুরীর লাস্ট পার্টের ভিডিওটা আপলোড করা হয়ে ওঠেনি, এর জন্য আমি খুবই দুঃখিত। তবে এবার থেকে চেষ্টা করব মাসে অন্তত একটা করে ব্লগ পোস্ট করার। চলো তাহলে ভুবনেশ্বর ঘোরা যাক। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, আর তারপর আমরা বেরিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত ঐতিহাসিক লিঙ্গরাজ মন্দির হল ভগবান শিব ও বিষ্ণুর মিলিত রূপের একটি প্রাচীন হিন্দু মন্দির। 11শো শতকে সোমবংশীয় রাজা যযাতি কেশরীর আমলে নির্মিত হয় বলে মনে করা হয় এবং কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এই মন্দিরে ভগবান শিব লিঙ্গরাজ নামে পূজিত হন, তবে এখানে শিবকে হরিহর রূপে আরাধনা করা হয়, অর্থাৎ শিব ও বিষ্ণুর সম্মিলিত শক্তির প্রতীক হিসাবে। মন্দিরের গর্ভগৃহে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। লিঙ্গরাজ মন্দিরের প্রধান শিখর প্রায় 180 ফুট উঁচু। এর গায়ে অসংখ্য সূক্ষ্ম খোদাই করা ভাস্কর্য রয়েছে, যেখানে দেব দেবী, নৃত্যশিল্পী, প্রাণী ও পৌরাণিক কাহিনীর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের অনেক মিল আছে। মন্দিরের পাশেই অবস্থিত বিন্দু সাগর নামে একটি পবিত্র জলাশয়। লিঙ্গরাজ মন্দিরে প্রতি বছর মহাশিবরাত্রি, অশোকাষ্টমী এবং চন্দন যাত্রা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ডাব খেয়ে নিলাম, আর সৌভিক নিয়েছিল স্টার ফ্রুট। তারপর আমরা রওনা দিলাম ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী। ধবলগিরির প্রধান আকর্ষণ হল শান্তিস্তূপ। এই সাদা রঙের স্তূপটি জাপানের নিপ্পনজান মিয়োহোজি বৌদ্ধ সংগঠন এবং কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘের যৌথ উদ্যোগে নির্মিত হয়। ধবলগিরির আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল সম্রাট অশোকের শিলালিপি। ধবলগিরির সবচেয়ে বড় শিক্ষা হল যুদ্ধ কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। সত্যিকারের বিজয় হল ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা এবং মানবতার মাধ্যমে মানুষের মন জয় করা। সম্রাট অশোকের জীবন আমাদের শেখায় যে ভুল বুঝতে পারা এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করাই একজন মানুষের প্রকৃত মহত্ব। তাই ধবলগিরির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আমাদের সকলের জানা এবং সংরক্ষণ করা উচিত। ছোটবেলা থেকে যে ধবলগিরি সম্পর্কে পড়ে আসছি, সেই ধবলগিরিকে চোখের সামনে থেকে দেখলাম। সত্যি এত অপূর্ব একটা অভিজ্ঞতা হলো, সারা জীবন মনে থাকবে। ধবলগিরি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম উদয়গিরি ও খণ্ডগিরির উদ্দেশ্যে। সূর্যাস্তের সময় আমরা এখানে পৌঁছালাম। উদয়গিরি ও খণ্ডগিরিকে যমজ পাহাড় বলে।
ছোটবেলায় পুরী ভ্রমণের অভিজ্ঞতা রচনা লেখার সময় উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি এই সব কিছুর কথা লিখেছি, আর আজ সেগুলোকে চোখের সামনে দেখছি। উদয়গিরি জৈন ধর্ম, প্রাচীন ভারতীয় ইতিহাস এবং শিলাখোদিত স্থাপত্যের জন্য বিশেষভাবে বিখ্যাত। প্রতি বছর অসংখ্য পর্যটক, গবেষক এবং ইতিহাসপ্রেমী এই স্থান পরিদর্শন করতে আসেন। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে কলিঙ্গের বিখ্যাত রাজা খারবেল এর শাসন আমলে উদয়গিরির গুহাগুলি নির্মিত হয়। এই গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের ধ্যান, সাধনা ও বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। উদয়গিরিতে মোট 18টি গুহা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রানী গুম্ফা। উদয়গিরির আরেকটি গুরুত্বপূর্ণ গুহা হল হাতি গুম্ফা। অন্যদিকে খণ্ডগিরিতে মোট 15টি গুহা আছে। এর মধ্যে অনন্ত গুম্ফা, তাতোয়া গুম্ফা, নবমুনি গুম্ফা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে সেদিন মেলা বসেছিল। জানি না প্রতিদিনই হয় কি না, তবে সেই সময় তো মেলা হচ্ছিল। আর আমরা তো পুরো মেলাটা ঘুরলাম, আইসক্রিম খেলাম, আরও অনেক কিছু খেয়েছি। এই খাবারটা একটা পেঁয়াজি ধরনের কোনো একটা কিছু, যেটা গ্রেভি বানিয়ে দিচ্ছিল, আর খেতে দারুণ ছিল। তারপর তো আমরা ফালুদাও খেয়েছিলাম। আর আমি এখানে আমার আর মাম্মির জন্য কাচের চুড়ি কিনেছিলাম। তারপর আমরা মেলা ঘুরে চলে এলাম আমাদের হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা 3 জন বসে বসে তাস খেলছিলাম। আর তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম ডিনারের জন্য। So today is our last day of vacation. It's our last day of school, guys. কালকে আমরা সকালে এখান থেকে বেরিয়ে যাবো। আর আমাদের কিছু প্ল্যানস আছে, জানি না সেগুলো হবে কি না আদৌ। ডিনারে আমরা অনেক কিছু খেলাম। আর আমাদের এই মা তারাতারিণী হোটেলের পরিষেবা খুবই ভালো লেগেছে। এখানকার খাবারও এত টেস্টি, আর এখানকার মানুষদের ব্যবহারও এত সুন্দর যে তোমরা না গেলে বুঝতেই পারবে না। তারপর আমরা একটু রাতে ঘোরাঘুরি করছিলাম। আর এরপর তো আমাদের ফিরে যেতে হবে কাল সকালে। আমরা চলে এসেছি নন্দনকাননে। এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। ওড়িশার বিখ্যাত নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এটি ভুবনেশ্বরে অবস্থিত বিখ্যাত চিড়িয়াখানা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1979 সাল থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 437 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি প্রাকৃতিক বনভূমি ও কাঞ্জিয়া হ্রদকে ঘিরে গড়ে উঠেছে। এই গাড়িগুলোতে করেই আমরা পুরো নন্দনকাননটা ঘুরে দেখলাম। আর আমরা তো সাথে একজন গাইডও নিয়েছিলাম, তিনি আমাদের দারুণ বোঝাচ্ছিল সবটাই। এই উদ্যানের মূল উদ্দেশ্য হলো বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এখানে বহু বিরল প্রাণী সফল প্রজনন কর্মসূচি পরিচালিত হয়েছে, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তাহলে চলো এবার নন্দনকানন ঘুরে দেখা যাক।
কত প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা হয়তো কিছু পড়েছি, ছবি দেখেছি, তবে কখনোই হয়তো পুরোপুরি জেনে উঠতে পারিনি। এই যেমন জলহস্তী। জলহস্তী ম্যাক্সিমাম টাইম জলেই থাকে, আর এদের বডিটাও ভারী হয়, পাগুলো ছোট ছোট। তাহলে বাচ্চা জলহস্তিরা দুধ কিভাবে খায়? মা তাদের স্তন থেকে দুধ বার করে দেয়, আর সেগুলো যেমন জলের উপর তেল ভাসে, ঠিক তেমনভাবে সেই দুধগুলো জলের উপর ভাসে। আর বাচ্চা জলহস্তির যখন খিদে পায় তখন সেগুলো জল থেকে কালেক্ট করে খেয়ে নেয়। আর এই স্টোরিটা তো আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে, যেটা আমি একদমই জানতাম না। এরপর তো আমি অনেক সাপ দেখলাম। আমার কখনই সাপে খুব একটা ভয় তো লাগে না, তবে এত কাছ থেকে এত বড় বড় সাপ দেখে সত্যি এবার ভয় লাগছিল। ছোটোবেলা থেকে বাঘ মামার কথা তো অনেক শুনেছি, তবে সামনে থেকে যখন বাঘ মামাকে দেখলাম সত্যি ওকে বাঘ মামাই মনে হচ্ছিল। তারপর আমরা সিংহও দেখলাম। অ্যাকচুয়ালি আমরা সিংহই দেখেছি, সিংহ তখন ভিতরেই ছিল, মেবি বেরায় না, অত কমই বেরোয়, তো সেটা আমরা দেখিনি। এরপর সাদা বাঘও দেখে নিলাম। নন্দনকানন বিশেষভাবে সাদা বাঘের জন্যই বিখ্যাত। তো আমরা তো বাঘ, সিংহ সব কিছুই দেখে নিলাম, আর আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা, তো খুবই ভালো লাগলো অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ইট। আমাদের পুরো নন্দনকাননটা ঘুরে দেখা হয়ে গেল, বাঘ, সিংহ সব কিছু দেখেছি। চলো এবার ময়ূর দেখা যাক। এবার বাড়ি ফেরার পালা। কিছু খাবারও কিনে নিয়েছিলাম রাস্তায় খাওয়ার জন্য, তবে দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা বাঙালি হোটেলে খেলাম। আর এই হোটেলের সবকটা খাবারই দারুণ ছিল। আমরা তো কতদিন পর মাছ ভাত খেলাম, আর এখানকার মাছ খুবই ফ্রেশ ছিল। আর তারপর দেখা হলো এই কিউটি পাইটার সাথে, ইট ওয়াজ ভেরি কিউট। এরপর আমরা সারা রাস্তা গাড়িতে গান করতে করতে ফিরলাম। না তো এটা আরো বেশি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।